অ্যান্টার্কটিকা অনেক ধরনের ট্রিপ হয়। ৭ ধরনের ট্রিপও ৭ দিনের ট্রিপ হয়, ১০ দিনের হয়, ২০ দিনের একটা ভালো ট্রিপ হয়। অ্যান্টার্কটিকা আম সার্কেলের ভিতরেও যায়। আপনার আগে জানতে হবে যে আপনি কি চাচ্ছেন। প্রায়োরিটিটা খুব জরুরি। আর যেটা ভালো খবর সেটা হচ্ছে অ্যান্টার্কটিকায় যে কেউ যেতে পারে। মানে এটার জন্য কোনো ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার নেই। যেমন আমরা পাহাড়ে চড়তে ফিজিক্যাল ফিটনেস লাগে, সমুদ্রে দাঁড় বাইতে ফিজিক্যাল ফিটনেস লাগে, অনেক কিছু লাগে। অ্যান্টার্কটিকা এরকম কিছু নেই। যে কেউ যেতে পারে এবং মোটামুটি সবারই সি সিকনেস একটু হবে। ওষুধ নিয়ে এটাকে প্রোটেকশন করা যায়। যারা সাগরের দুলনিতে অভ্যস্ত তাদের কোনো সমস্যা হবে না। এগুলো আপনারা যেতে পারেন। যে কেউ যেতে পারে, কিন্তু আমি অনুরোধ করব যাওয়ার আগে একটু লেখাপড়া করলে আপনি বুঝতে পারবেন আপনি কোনটা করতে চান। এবং আমি মনে করি যারা জীবজন্তু পছন্দ করে, বন্যপ্রাণী পছন্দ করে, তাদের অবশ্যই সাউথ জর্জিয়াতে যায় এরকম জাহাজই নেওয়া উচিত। এছাড়া আপনি উশুয়াইয়া থেকে, মানে আমি ধরে নিচ্ছি আপনি আর্জেন্টিনা থেকে যাওয়ার কথা বলছেন, কারণ অ্যান্টার্কটিকার এই বিশাল মহাদেশের ৯৯% প্রাণী অ্যান্টার্কটিকা পেনিনসুলা এবং সাউথ জর্জিয়াতেই থাকে। সো ওখান থেকে ৭ দিনের ট্রিপও আছে যে আপনার যাতায়াতে ২-২-৪ দিন আর ৩ দিন পেনিনসুলাতে থাকলেন। এটা কিছুটা জাস্ট বুড়ি ছুঁয়ে আসার মতো না যে আমি অ্যান্টার্কটিকা গিয়েছিলাম। কিন্তু সেটাও খারাপ নয়। কিন্তু যদি আপনি সময়, অর্থ ম্যানেজ করতে পারেন তাহলে ২০ দিনের ট্রিপটা না সবচেয়ে ভালো। দ্বিতীয় কথা, অ্যান্টার্কটিকা ভর্তি প্রচুর ২ নাম্বার কোম্পানি। কাশ্মীরে যেরকম, অনেক দেশে যেরকম হয়, আমাদের কক্সবাজারেও যেরকম হয়। আপনাকে ভালো কোম্পানিটা একটু বেছে রিলায়েবল নিতে হবে। এক্ষেত্রে আমার বন্ধুদের উদ্দেশ্যে যারা আসলেই আগ্রহী যেতে চান, আপনারা যদি আগ্রহী হয়ে নিশ্চিত হন, তারা আমাকে বললে আমি আমাদের সে কোম্পানির সাথে একটা রেফারেন্স করিয়ে দেবো। আমার রেফারেন্সও দিতে পারি, কারণ আমরা যে দেখে এসেছি একাধিক কোম্পানি ভালো আছে। এখন খরচের ব্যাপারটা, অ্যান্টার্কটিকার অ্যাভারেজ খরচ দিনে $১,০০০, যেটা আমাদের জন্য বেশ ব্যয়বহুল। কাজেই ২০ দিনে $২০,০০০ হওয়া উচিত। কিছু ক্ষেত্রে যদি আপনি ৪ জনের রুমে যান, অন্যান্য কিছু বিল নিজে দেন, এটা $১৪,000 থেকে $১৫,000 নেমে আসে। এর চেয়েও একটা সস্তা অংশ আছে, সেটা হচ্ছে অ্যান্টার্কটিকার অনেক জাহাজেই একদম শেষ দিকে ১টা ২টা সিট ফাঁকা থেকে যায়। ওগুলো তারা অনেক কমে দেয়, এমনকি 50% ডিসকাউন্টেও দেয়। মুশকিল হচ্ছে যদি না পান। আমার ৩ ফিনল্যান্ডের বন্ধু যে ৩ সপ্তাহ উশুয়াইয়াতে বসেছিল, এবং ওদের আবার সুবিধা আছে, ওদের তো পাসপোর্টে কোনো ভিসার ব্যাপার নেই। আপনি বাংলাদেশ থেকে উশুয়াইয়াতে যে ৭ দিনও এই অনিশ্চয়তা নিয়ে থাকতে পারবেন না। আচ্ছা, ২ হচ্ছে ভিসা। সবচেয়ে ভালো কথা, যদি আর্জেন্টিনা দিয়ে যান, ঢাকাস্থ আর্জেন্টাইন অ্যাম্বাসি যদি ঠিক কাগজপত্র থাকে, বিশেষ করে আর্জেন্টিনায় ওই সেই কোম্পানিকে যেহেতু আপনি পুরো টাকাটা দিয়ে দিচ্ছেন অ্যান্টার্কটিকার, এইগুলো পেপার থাকলে এবং তারা একটা ইন্টারভিউ নেবে, ওখানে আমার মনে হয় ভিসা নিয়ে কোনো সমস্যা হবে না। এবং সকল বন্ধুকে বলে রাখছি, ভিসার দিন নিশ্চিত হওয়ার পরে আপনারা যে কেউ, আমার বন্ধু হন বা না হন, অপরিচিত হন, আমাকে একটা নক দিয়ে রেখেন। ২-১টা ব্যাপার আপনাদেরকে বলতে হবে। যেমন আর্জেন্টিনার দূতাবাসে কোনো সময় তারা ফকল্যান্ড এই শব্দটা পছন্দ করে না, তারা এটাকে মালভিনাস বলে, এবং সেটাই বলতে হবে। এরকম কিছু জিনিস আছে, কিন্তু ভিসা মোটামুটি নিশ্চিত। কাজে অর্থ জোগাড় করে ঠিক একটা কোম্পানিতে পেমেন্ট করলে ভিসা নিশ্চিত হলো, ফিজিক্যাল সামর্থ্য আছে। আর কি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার উৎসাহ। এই তো অ্যান্টার্কটিকা ইজ দেয়ার। যারা ভোজন রসিক তাদের মধ্যে অনেকেই বলেছেন অ্যান্টার্কটিকার এই জাহাজে শুধু খাবার জন্যে যাওয়া যায়। এলাহি খাবার, বুফে এন্তার খাবার, কিন্তু আপনি জেনে মজা পাবেন। আমরা যে ২০ দিন ছিলাম, আমাদের শেফ ছিলেন ভারতের গোয়ার মানুষ, কবির ভাই, তার সাথে আমাদের খুবই বন্ধুত্ব হলো। তাকে আমি একদিন রিকোয়েস্ট করলাম যে তোমার ভেড়ার যে চপটা এটা খুব ভালো হয়েছে, এটা কি আরেকদিন দেওয়া যায়? উনি জাস্ট হেসে বললেন, মাই ফ্রেন্ড, তোমরা এমন একটা ট্রিপে এসছো, লাক্সারি ট্রিপ, আমরা কোনো খাবার তোমাকে ২ বার খাওয়াবো না। আমাদের সব লিস্ট করা আছে, তোমাদেরকে যে আমরা ৬০ বেলা খাওয়াবো, এক এক বেলা এক এক ধরনের খাবার। এবং আমরা যেটা ইমপ্রেসড হয়েছি, এনাম ভাই ছিলেন, যে আমরা খুব ভালো সালাদ পেয়েছি সবসময়। মানে সালাদ, শাক, এগুলো আমরা এতটা আশা করিনি। এমনকি ফ্লাওয়ার, এক ধরনের ফুল যেগুলো খাওয়া যায়, ওগুলোও তারা স্পেশাল প্যাক করে নিয়ে গিয়েছিল। খুব ভালো ফলমূল ছিল। কাজে খাবারের কোনো সমস্যা ছিল না। ২৪ ঘন্টা চা কফি থাকতো, যে যার মতো নিতেন। আমাদের জাহাজে, অ্যান্টার্কটিকার প্রতি জাহাজে আমি শুনেছি এরকম থাকে, প্রতিদিনই ১টা বা ২টা সেশন থাকতো অ্যান্টার্কটিকার পশু নিয়ে, পাখি নিয়ে, বরফ নিয়ে, আবহাওয়া নিয়ে, অভিযাত্রীদের নিয়ে, কোথায় যাচ্ছি সেটা নিয়ে তো প্রতিদিনই হতো, যে আগামীকালের কি প্ল্যান, রিক্যাপ বলতাম আমরা এটাকে। এটা খুবই জরুরি। আপনি হয়তো প্রেজেন্টেশনগুলো এড়িয়ে যেতেন, আমি কিছু গেছি, কিছু জয়েন করেছি। রিক্যাপ আমরা কেউ মিস দিতাম না, যে কালকে কী কী ঘটতে পারে, কী কী প্রিকশন নিতে হবে, কী ধরনের ড্রেস পরতে হবে, জুতোটা কী পরতে হবে। কাজে এটা খুব জরুরি ছিল। আর আমরা যেহেতু দলে বলে একটু বেশি হলাম, এটা ছাড়া অনেকে, যেমন আমাদের সাথে পাখি দেখার একটা গ্রুপ ছিল আমেরিকান, ওদের সাথে আমি খুব পাখি দেখা উপভোগ করেছি।
অনেকে তিমি দেখায় ব্যস্ত ছিল। আমরা নিজেরা প্রচুর আড্ডাও দিতাম। এর মধ্যে আনিস ভাইয়ের উদ্যোগে, উনি যেহেতু লেখক এবং অনুবাদক মানুষ, আমাদের রুমে মাঝে, মাঝে সাহিত্য আড্ডা হয়েছে। আমরা বিভিন্ন বই নিয়ে পাশাপাশি যেমন উনি একটা অতি বিখ্যাত বই নিয়ে গিয়েছিলেন, ওয়ান রুল ফর পেদ্রো পারামো। এটা আমরা বাই রোটেশন অনুবাদ পড়েছি, মানে বোঝার চেষ্টা করেছি। ওইখানে অ্যান্টার্কটিকায় বসে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নিয়ে আলাপ করেছি। এমনকি অ্যান্টার্কটিকা নিয়ে প্রথম যে কিছুটা বিস্তৃত জেনেছিলাম মাসুদ রানার একটা বইয়ের মাধ্যমে, কাজী আনোয়ার হোসেনের বিদায় রানা। বিদায় রানা আমি সাথে নিয়ে গিয়েছিলাম, জানালা দিয়ে বরফ দেখতে দেখতে ওটা পড়েছি, এবং শুধু পড়া না, অন্যদেরকে বলা যে এই চ্যাপ্টারটা একটু পড়ে দেখেন, এখানে না সাউথ জর্জিয়ার নাম আছে, আমরা যে স্রোতে যাচ্ছি ভেসে, এই স্রোতটার ওখানে নাম আছে। তো আমরা খুবই ব্যস্ত ছিলাম এবং ট্রিপের শেষে মনে হয়েছে 20টা দিন এইভাবে চলে গেল।